প্রশাসনের কাছে চান, কোথায় যায়? কিন্তু এইটা তো স্বীকার করেছেন যে আপনাদের সময় নেশা কারবারি যারা ছিল তারা অবাধে নেশা, পাচার বাণিজ্য, নেশা এগুলিকে ছড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না। নেশার সাম্রাজ্যটা আপনাদের হাত ধরে তৈরি হয়েছিল। 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নেশার সাম্রাজ্যকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতন সমস্ত পদক্ষেপ প্রশাসনিক ভাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার করছেন, এবং যার ফলে আজকে চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত এবং সেই নেশা সামগ্রী, কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এনডিপিএস এ মামলা গৃহীত হচ্ছে, তারা বিচারাধীন রয়েছে। বিচার প্রক্রিয়া তো রাজ্য সরকার ইচ্ছে করলে 3 দিনে করতে পারে না, সেটা মহামান্য আদালত রয়েছেন, ওনাদের মতন করে বিচার প্রক্রিয়া হবে। কিন্তু এটা স্বীকার করতে হয়েছে ওনাদের তো সাংবাদিক সম্মেলনে যে নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে আটক হচ্ছে, তাদের কাণ্ডারীরা ধরা পড়ছেন, এবং সেই সঙ্গে চাকরি নিয়ে কথা বলেছে। রাজ্য সরকারের সর্বজনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় চাকরি নিয়ে বিস্তারিত গত কয়েকটি অফার বন্টনের জায়গায় তিনি স্পষ্ট করেছেন আপনাদের সামনে কোন কোন দপ্তরে কিরকম চাকরি হচ্ছে, কিভাবে হচ্ছে। সেই জায়গায় ওনাদের প্রশ্ন, দুটো প্রশ্ন মূলত ওনারা রেখেছেন। এক, শূন্যপদ পূরণ সংক্রান্ত, আর দুই, কেন অফার বন্টন করতে গিয়ে রাজ্য সরকার এইরকম ব্যবস্থা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী বিধায়করা কেন এইভাবে অফার দিচ্ছেন? একটাই কারণ, সরকারের 1% দুর্বলতা নেই। সম্পূর্ণ স্বচ্ছতার নিরিখে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছেন এবং পাবেন। এটা বামফ্রন্টের সরকার নয় যে 10,323 চাকরি চলে যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি চলে যাবে, কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা রেঞ্জার থেকে শুরু করে ফরেস্ট, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি একটা সময় পেয়েছিলেন, বহু লোকের চাকরি সিপিএম সরকার দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন যে চাকরিগুলি চ্যালেঞ্জ হলে নিশ্চিতভাবে সেগুলি কোর্টে বাতিল হবে, সেটাকে নিশ্চিত করেছেন, কারণ তাদের জীবন নিয়ে ছোঁয়া খেলেছেন সিপিএম তথা বামফ্রন্ট। কিন্তু রাজ্য সরকার, জনদরদী সরকার, মানুষের জন্য প্রতিশ্রুতি নিয়ে এসছেন এবং রাজ্যের সার্বিক উন্নয়ন একেবারে প্রত্যন্ত থেকে শহর পর্যন্ত, জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন, এবং তার জন্য চাকরিকে স্পষ্টত একটা স্বচ্ছতার নীতি নিয়েছেন। এবং রাজ্য সরকার যে তথ্য আপনাদের সামনে রেখেছেন, আপনারা নিশ্চয়ই সেটা অবগত আছেন। 16,942, এটা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকুরির কথা বললাম, 16,942, যার মধ্যে আসলে বামফ্রন্টের মাথাটা খারাপ হয়ে গেছে যে 2025 তারা জানেন, সচেতন ভাবে তারা জানেন যেভাবে প্রত্যেকটি চাকরির ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে আগামী 1 বছর 2025 সাল আরো যেই পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে, এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোনো কথা বলার মতন জায়গা থাকবে না। যেই পরিমাণ রিক্রুটমেন্টের জায়গা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর কিছু আছে হাফ প্রসেস ডান, কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3টে ভাবে হয়েছে। সেই সংখ্যা যে কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিত ভাবে তারা জানেন, কারণ এটা রিফ্লেকশন 2025-এর 4 মাসে দিচ্ছে। এপ্রিল পর্যন্ত, জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত 3296 জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছে। এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন, তার সঙ্গে বাকি যারা রয়েছেন, যারা হয়তো সরকারি চাকরি পাচ্ছেন না,
তাদেরকে লঘু উদ্যোগ বলুন কিংবা এসএসডির মাধ্যমে লাখপতি দিদি বলুন, ত্রিপুরার মতন রাজ্যে প্রায় 92,000 আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছে, মানে বছরে রোজগার করছেন 1 লাখ টাকার উপর তাদের স্বসহায়ক দল থেকে। এগুলি তো আমরা হিসেবে ধরছি না। আমরা হিসেবে ধরছি না জব, এই যে ইয়ের মাধ্যমে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কতজনকে দিলাম, এটা হিসেবে ধরছি না। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কতজনকে দিয়েছি সেটা আমরা হিসেবে আনছি না। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে কতজনকে দিয়েছি সেগুলো হিসেবে আনছি না। ওইগুলি যদি হিসেব করা হয় সংখ্যাটা অনেক অনেক গুণ। কিন্তু তারপরেও দেখুন, স্বচ্ছতার জন্য মানুষ সন্তুষ্ট বলে একটা চাকরি এখন পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হয়নি এবং কোথাও কোন রকম কেওয়াস নেই। যেখানে আপনারা 3 বার জব ফর্ম ফিল আপ করিয়েছিলেন 96 থেকে, রাজ্যবাসী ভুলে যায়নি। আপনাদের সময় অফার কিংবা চাকরির লিস্ট তৈরি হতো এলসি অফিস, ডিসি অফিস হয়ে স্টেট অফিস, তার জন্য 2-3জনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন আর তারা যাবতীয় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময়ে নেই। তার জন্য আপনাদের সময়ে যে সিনারিও ছিল, সোশিও পলিটিক্যাল সিনারিও, তার এখনকার সময়ে তার লেশ মাত্র নেই। আপনাদের সময় কি ছিল? অফার কেলেঙ্কারির জেরে জুতো পেটা শুরু, এই ছিল আপনাদের সময়। 2013 সালের কথা বলছি। আপনাদের সময় কি ছিল? বেকার বিদ্রোহে বেসামাল সারা রাজ্য, পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি ঘরে হামলা, নেতারা বাড়িতে ঢুকতে পারছেন না, এই ছিল আপনাদের সময়। এরকম যদি দেখাতে থাকি তাহলে কয়েক ডজন দেখাতে পারবো, কিন্তু সেটা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। কিন্তু বর্তমানে ওনাদের একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা দেখবেন প্রতিটা জায়গায়, সে বর্তমানে বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা জায়গায় ঘুরে ফিরে রোজ আসে, অর্থাৎ যারা রাজ্যে 35 বছর নৈরাজ্য কায়েম করেছিলেন, নাইরাজ্যে পরিণত করেছিলেন রাজ্যটাকে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, তারাই এখন তাদের সেই তৈরি বৃত্তের মধ্যে বিচরণ করছেন বলে ইতিবাচক কিছু দেখেন না। বিভ্রান্ত করার জন্য গল্প রচনা করছেন প্রতিদিন। কাজেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং যে বেকার যুবক যারা রয়েছেন, উদ্যোগপতি যারা হতে চান, তাদের জন্য যে সমস্ত বিষয় রয়েছে, তাদের সমস্ত কিছু মিলে তারা এখন বুঝতে পারছেন এইভাবে যদি সরকার চলতে থাকে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চির অন্ধকারে বিলীন হয়ে যাবে। তার জন্য ন্যাশনাল হাইওয়ে 10টা হচ্ছে, আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট রাজ্য ন্যাশনাল হাইওয়ে কে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা জায়গায় যখন নতুন একটা রাস্তা নির্মিত হয় তখন প্রথম লেয়ারের পর সেটা ভাঙে, মেরামত করতে 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 একটা সময় লাগে। কারণ আপনারা নিশ্চয়ই আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যে জাতীয় সড়ক হয়েছে তার অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রথম বছর রাস্তাটা নির্মাণের পর দ্বিতীয় বছর বহু জায়গায় ভেঙেছে। এখানে ভাঙছে, বর্ষা আসছে, ভাঙবে রাস্তা, সেইটাকে নিয়ে বলছেন রাস্তায় নাকি মাছ চাষ করা যাবে। এটা রাজ্যবাসীকে অপমান করা, এই ধরনের কটূক্তি করে উন্নয়নের বিরুদ্ধে তাদের নেতিবাচক মানসিকতার প্রকাশ পায়, যেখানে এই ধরনের উক্তি করতে পারেন কেউ। সেই সঙ্গে যে সমস্ত বিষয়গুলি থেমে গেছে তাকে জিয়ে আবার সেটাকে নিয়ে বিভেদ তৈরি করার মতো একটা বিষয় রাখলেন কে? রাধা চৌধুরী। 16 এপ্রিলের একটি ঘটনাকে কেন্দ্র করে মোহনপুরের একটি রেফারেন্স দিয়ে তিনি বলছেন ওখানে নাকি অনেক লোক এখনো গ্রাম ছাড়া, এখনো সেখানে আজান চলে না, বন্ধ আছে। সম্পূর্ণ মিথ্যা। আমি রাধাবাবুকে বলবো আপনি আজকে বিকালে যান,
গিয়ে দেখুন সংখ্যালঘু ভাইয়েরা সেখানে নামাজ পড়ছেন, যারা নামাজ পড়ার একটা লঘু বাড়ি ছাড়া নেই। এখন পহেলগাঁওয়ের নতুন ঘটনা নিয়ে গোটা দেশ যখন একটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যেখানে বেছে বেছে একটা অংশকে আঘাত করা হয়েছিল, সেই জায়গায় সাম্প্রদায়িক সুষ্ঠু উস্কে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে টেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্ত করছিল। কাজেই ওনাদের মধ্যেও কিন্তু যারা সিপিআইএম করে, বামফ্রন্ট করে, আমি তাদেরকে বলছি, আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা শিক্ষিত, যারা সচেতন। আপনাদের মধ্যেও সিংহভাগ আছেন যারা দেশটাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন। তাদের বিভ্রান্তিতে, উস্কানিতে পা দেবেন না। আপনারাও রাজ্যের উন্নয়নের জন্য, দেশের সুরক্ষার জন্য তাদের তৈরি এই ফাঁক থেকে বেরিয়ে আসুন। আশা করি রাজ্যের মানুষ তার সমুচিত জবাব তাদেরকে দেবেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো উস্কানিতে পা দেবেন না, এবং সেই সঙ্গে দেশের সামনে যে সমূহ বিপদ, সেই সময়ে দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন, কোনো বিভ্রান্তিতে পা দেবেন না, উস্কানিতে পা দেবেন না। এই বিনম্র আবেদন আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সবাইকে ধন্যবাদ। এই অভিযোগ তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই অভিযোগ রোজ চলছে। পার্টি অফিস খুলছেন, প্রতিদিন মিছিল করছেন, মিটিং করছেন, করে নিজেরাই নিজেদেরকে বাহবা দিচ্ছেন যে মিটিং এ অনাকাঙ্ক্ষিত ভাবে প্রচুর লোক এসছে, সমগ্র জনতার উপচে পড়েছে ভিড়, এইটা বলছেন, বলে আবার বলছেন যে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় না, পার্টি অফিস খুলতে দেওয়া হয় না। কাজে এইটা হচ্ছে একটা, আর তাদের মধ্যে 35 বছরে তারা যে পাপ করেছেন, সেই পাপের শিকার যারা হয়েছেন, যে সমস্ত কমরেডরা, সেই সমস্ত কমরেড, এবং এই সময়ে দেশ বিরোধিতার যে একটা মানসিকতা তাদের মধ্যে লক্ষ্য করছেন, তাতে করে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাদের আভ্যন্তরীণ কুন্দল সিপিএম এর মধ্যে এখন তুঙ্গে রয়েছে। তার জন্য দেখবেন এক একজন এক এক রকম ভাবে কথা বলছেন। এখন আমি বললাম তো, এটা তাদের অন্তর্কুন্দল, কারণ একটা অংশ মেনে নিতে পারছে না। গোটা দেশ যখন স্বাগত জানিয়েছে 370-কে অবলুপ্তি ঘটানোর জন্য, তখন প্রাক্তন মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি এটাকে নিয়ে একটু পার্থক্য করেছেন। তো এগুলি তাদের দলের মধ্যেই তো এগুলিকে মেনে নিচ্ছেন না, আর বলছেন কি তাতে করে নাকি কাশ্মীর নাকি আরো পিছিয়ে যাচ্ছে, যেখানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনারা নিজেরা জানেন, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন, গত 1 বছরে ট্যুরিজমে প্রায় 50 লক্ষের উপর টুরিস্ট বেড়েছে গত 1 বছরে শুধুমাত্র কাশ্মীরে। এবং কাশ্মীরের লোক বলছেন, আপনারা দেখাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, যে তাদের রোজগার কয়েক গুণ বেড়েছিল, শান্তি অনেক বেশি পরিমাণে সেখানে স্থাপিত হয়েছে। তো এইটাকে নিয়ে যখন কটাক্ষ করেন, তখন তাদের মধ্যে, আমরা তো বলি না সব সিপিএম এর লোক অন্ধ, তাদের মধ্যে সচেতন মানুষ রয়েছেন, নিরপেক্ষ মানুষ রয়েছেন, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, সেই ধরনের মানুষ রয়েছেন। তারা তো তার বিরুদ্ধে বলবেন এবং অ্যাকর্ডিংলি তারা সেইভাবেই আচরণ করবেন। সবাইকে ধন্যবাদ। সেই কারণে তাকে ওনাদের প্রবলেমটা কোন জায়গায়? রাজ্যের মুখ্যমন্ত্রী কটা দপ্তর রাখবেন সেটা, না স্বাস্থ্য পরিষেবা নিয়ে?
রাষ্ট্র পরিচালনা করে। তাহলে একটা দল কতটা দেউলিয়া হবে, কোন দলের কোন মন্ত্রীর কাছে কোন দপ্তর থাকবে সেইটা নিয়ে কথা বলতে পারে, এটা তো দেউলিয়াপনা থাকে। আর বাকি রইল রাজ্যের স্বাস্থ্যচিত্রের কথা আমাদের চেয়ে আপনারা অনেক ভালো করে জানেন। যেই ধরনের অপারেশন, যেই ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রিপুরাতে হচ্ছে, গত 2018 আগ পর্যন্ত তথ্য নিয়ে দেখুন, কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে, কজন প্রফেসর ছিলেন, কটা জটিল অপারেশন হয়েছিল, কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয়ে। ইভেন গলব্লাডার স্টোন অপারেশনের জন্য পর্যন্ত মানুষ এখানে ভরসা করতে পারেনি, আর এখন এখানে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ ভরসা করছে, এখন এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য মানুষ ভরসা করছে। তারপর কি বলতেছেন ওনারা? কাজেই এটা ওনাদের দেউলিয়াপনা, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা। এবং তার জন্য আমি বারবার বলি, রাজ্যের সচেতন মানুষ যারা রয়েছেন বিষয়গুলি একটু অনুধাবন করার চেষ্টা করুন। আপনাদেরকে বিপদগামী করার, বিভ্রান্ত করার চেষ্টা চলবে, কারণ ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ওনারা এখন এই একটাই প্রয়াস নিয়েছেন, কি করে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উস্কানি দিয়ে রাজ্যের উন্নতিটাকে একটু স্তব্ধ করে দেওয়া যায় এবং এইটাকে নিয়ে রাজনীতি করা যায়। এই সস্তা নেতিবাচক রাজনীতির থেকে মানুষ বেরিয়ে এসছে, কাজেই মানুষ তার যোগ্য জবাব দেবে। চাকরি নিয়ে যখন সচেতন একটা কথা বলা হয়েছে, নিজের পার্টির লোকরা যখন চাকরি পাচ্ছে, তখন নিজের পার্টির লোকরা যারা পাচ্ছে না তারা অভিযোগ করছে টাকার বিনিময়ে নিজের পার্টির লোককে চাকরি দেওয়া হচ্ছে এবং এটার ভিতরে বড় হাত জড়িত আছে। এরকম অভিযোগ করছে খুদ বিজেপি কর্মীরা, যারা এইটুকু দিয়েছে এবং বলছে আমাকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে ওকে না দিয়ে আপনি নিজে উত্তর দিচ্ছেন। না না, এই জিনিসটা আমি বলছি এটা বললাম এই কারণে, যদি কেউ বলে থাকে যে আমাকে টাকা দিয়েছে, টাকা নিয়েছে আমার থেকে চাকরি দেবে বলে, কিন্তু চাকরি পায়নি, যোগ্যরা পাচ্ছে, তার মানে কি? আমি তো বললাম, যদি কেউ টাকা দিয়ে থাকে কেউ, আমি জানি না, এটা হওয়ার কথা নয়। যদি কেউ দিয়ে থাকে, fault lies with him or her। যদি কেউ নিয়ে থাকে আইডেন্টিফাই করে বলুক, কিন্তু রাজ্য সরকার ট্রান্সপারেন্ট ওয়েতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যতার নিরিখেই চাকরি দেবেন এবং দিচ্ছেন, এটা স্পষ্ট। ধন্যবাদ সবাইকে। Yes, obvious দরকার কোন দল ইস্যু রাজনীতি করা।